দিয়ে এমএলএ তৈরি করে। তারা বিধানসভা ভোটের সময় গিয়ে বললেন না যে আমি বিধানসভার ভিতরে গিয়ে যা খুশি তা বলবো, আইন মানব না, নিয়ম মানব না, পদ্ধতি মানব না। এটা কিন্তু ভোটের সময় বলেন না। ভোটের সময় সবাই বলেন যখন নির্বাচনে দাঁড়ায়, নমিনেশন পেপার দাখিলের সময় তাকে একটা ওথ নিতে হয়, শপথ নিতে হয় সংবিধানের নামে যে আমি সংবিধান মেনে চলব। তো সংবিধান কি বলেছে? সংবিধান বলেছে যে বিধানসভা বা যে কোনো আইনসভা, লোকসভা, রাজ্যসভা বা বিধান পরিষদ, সেখানে যখন কোনো আলোচনা হবে সেই আলোচনায় সবাই যাতে সমানভাবে গুরুত্ব পায়, সবাই যাতে কথা বলতে পারে, এই সুযোগ করে দিতে হবে। এর দায়িত্বটা কার উপর থাকে? মূলত শাসক দলের উপর, যদি তাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে। এখন কেন্দ্রে যারা, রাজ্যে যারা ক্ষমতা আছেন, এই দলের কাছে গণতন্ত্রের কোনো সম্মান নেই। গণতন্ত্রের অধিকার সম্পর্কে তারা মানুষকে যেমন দিতে স্বীকার করেন না বা দেন না, বিধানসভার ভিতরে এখন গণতন্ত্রের কণ্ঠটাকে স্তব্ধ করে দিচ্ছেন। এমনিতেই আমাদের রাজ্যের বিধানসভায় 7 বৎসর হয়েছে তারা ক্ষমতা এসছে, কথা বলতে দেন না, আলোচনা করতে দেন না, যা খুশি তা ব্যবহার করছেন, যেটা অসাংবিধানিক এবং নীতি বিরুদ্ধ। এবং বিধানসভার মধ্যে কতগুলি আচরণ বিধি, সেই মন্ত্রী হোক বিধায়ক, তাদেরকে মেনে চলতে হয়। আচরণ বিধির বাইরে গিয়ে কথা বলা যায় না। আমরা লক্ষ্য করলাম যে এরা সরকারে আসার পর বিজেপি এই আচরণ বিধির মানতে রাজি না, তারা তাদের মতো করে চলতে চান। জনগণের সমস্যা তুলে তোলা আমাদের দায়িত্ব। আমরা রাস্তায় দাঁড়িয়েও জনগণের সমস্যা নিয়ে কথা বলি, বিসিবি মিটিংয়ের মাধ্যমে কথা বলি, সভা সমিতির মাধ্যমে কথা বলি, মানুষের পাশে দাঁড়াই। এটা হলো আমাদের কাজ। কাজে আমরা গণতন্ত্রে বিশ্বাস করে এই দায়িত্ব আমরা পালন করছি। কিন্তু লক্ষ্য করে গেল শাসক দল এটাকে সহ্য করতে রাজি না। তাদের বক্তব্য হলো তারা যা করবে সেটাকে মেনে নিতে হবে, তারা যা বলবে এটা এক বাক্যে মেনে নিতে হবে, তার কোনো প্রতিবাদ করা যাবে না এবং এর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এটা কোন গণতন্ত্র? স্বৈরাচারী ব্যবস্থাপনা। এটা ভালো লক্ষণ না। বিধানসভাতে যদি কথা বলতে না দেয়, লোকসভাতে যদি কথা বলতে না দেয়, এর পরিণতি একদিন শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ভুগতে হয়েছে। এই দেশে জরুরি অবস্থা জারি করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিলেন। লোকসভা বিধানসভাতে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। বিরোধী দলের যারা জেলে পুড়েছেন, কথা বলতে দেননি, এমনকি বিধানসভায় এবং লোকসভায় যেতে পর্যন্ত দেননি। তার ফল ওই দলকে ভুগতে হয়েছে। দেশের জনগণ তাদেরকে সমুচিত শিক্ষা দিয়েছে। আমাদের এই রাজ্যের বিধানসভায় এর আগেও একাধিক ঘটনা ঘটেছে। অধ্যক্ষ সভার, তিনি সবার কথা শুনবেন, সমানভাবে মর্যাদা দেবেন, সবাইকে বলার সুযোগ করে দেবেন, সভা পরিচালনার দায়িত্ব থাকে অধ্যক্ষ মহোদয়ের। কিন্তু আমরা লক্ষ্য করছি এখানকার বিরোধী দল প্রায়শই বলছে যে এখানে বিধানসভার ভিতরে আমাদের অধ্যক্ষ মহোদয় নাকি নিরপেক্ষ না। অনেক সময় উনি দেখা যায় শাসক দল যখন অসাংবিধানিক কথাবার্তা বলে, নিয়ম বহির্ভূত কথা বলে এবং কুরুচিকর কথা বলে, যেটা বলতে পারেন না, এটা দায়িত্ব হলো গিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তার সমালোচনা করা, তার বক্তব্যটাকে খারিজ করে দেওয়া, অর্থাৎ এক্সপান্স করে দেওয়া। এটা লক্ষ্য করে যায়, এটা দায়িত্ব অধ্যক্ষ মহোদয়ের। আমরা লক্ষ্য করি উনি সেখানে কোনো ব্যবস্থা নেন না, দর্শকের ভূমিকা নেন। বরঞ্চ তার বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে বিরোধী দলকে নানাভাবে বাধা তৈরি করেন, বাধা সৃষ্টি করেন যে এবং সময় কমান 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 খালি কমান। তো এই হলো শব্দ। এখন প্রশ্ন হলো আপনি সময় বরাদ্দ ঠিক করে দিন। যিনি এই যে ঘটনাটা ঘটিয়েছেন উনার নাম কম বললেই ভালো। এবং উনি এই বিধানসভা, আমিও তো ছিলাম 20 বৎসর, দেখেছি তো। যদি বিধানসভার সমস্ত কার্য বিবরণীগুলো বের করা হয়,
আমার মনে হয় গোটা বিধানসভার যে সময়টা গিয়েছে তার বৃহদাংশ টাইমের অথবা না হলে 1/3 উনি একাই ব্যবহার করেছেন। অনেক অনেক সময় এটা হয়েছে, দেখে গেল উনি যখন বলবেন কেউ কিছু বলতে পারবে না, আর অন্যরা যখন বলবেন তখনই এটাকে বাধা তৈরি করা, কথা বলতে না দেওয়া। এইভাবে কি কথা বলা যায়? তাহলে রাস্তায় কথা বলতে পারবো না। যেমন ধরুন এই দিন দশমী ঘাট, জল নেই, বিদ্যুৎ ঠিকমতো পায় না, ভিতরের রাস্তাগুলো খারাপ, কাজকর্ম নেই টুয়েপের, মানুষের সমস্যা নিয়ে কথা বলতে চেয়েছিল রাস্তার কিনারে দাঁড়িয়ে, আর সেখানে গিয়ে কথা নেই, বার্তা নেই, আক্রমণ সংঘটিত করলেন, রক্তাক্ত করলেন সিপিএম এর নেতাদের। কথা বলা যাবে না। তাহলে কোথায় কথা বলবো? আপনারা কি বলছেন? এটা এই স্বৈরাচারী রাজ কায়েম হয়েছে দেশে, এবং এটা ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি যাদের, এবং নয়া ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এই ধরনের কাজ আপনারা করছেন। রাস্তায় কথা বলতে দেবেন না, বিধানসভার ভিতরে কথা বলতে দেবেন না। আরে এটা তো আপনারা শুধু নির্বাচিত হননি, জনগণ তো তাদেরকেও নির্বাচিত করে পাঠিয়েছে। বিরোধী দলের নেতা তিনি বিরোধী পক্ষের হয়ে কথা বলবেন এবং তাকে সময় দিতে হয়। আপনি যখন বিরোধী দলের নেতা ছিলেন, আমি তো দেখেছি, অনেকেই দেখেছেন, স্পিকারের কথা শুনতে চান না। স্পিকার বলছে বসুন বসুন, শর্ট করুন শর্ট করুন, আপনি আপনার যা পয়েন্ট আছে সবটা কমপ্লিট করতে কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য রাখেন। আর কালকে বিরোধী দলের নেতা মাত্র 35 মিনিট কথা বলেছে। তিনি আগেই বলেছে যে আমি 1 ঘন্টা সময় নেব। সেখানে অধ্যক্ষ বলেছে একটু চিন্তা ভাবনা করে বলুন, কি জানি বলেছে, সেটা বিধানসভায় যারা ছিলেন তারা বলতে পারবেন। এবং সেখানে গিয়ে 30-35 মিনিট কথা বলার পরে একটু পরে পয়েন্ট অফ অর্ডার বললে সাধারণত যিনি বক্তৃতা করেন তিনি বসে যেতে হয়। কি পয়েন্ট অফ অর্ডার? বাধা দেওয়া। পয়েন্ট অফ অর্ডার আনতে পারে তার বক্তব্যের মধ্যে যদি অসংসদীয় কিছু থাকে, অসংসদীয় কথাবার্তা থাকে, তার এগেইনস্টে পয়েন্ট অফ অর্ডার আনতে পারেন। এটা কি? বাধা তৈরি করা, কথা বলতে না দেওয়া, বেলাইন করে দেওয়া, কি সোজা কথা বেলাইন করে দেওয়া। আসল কথা হলো কি, জনগণের সমস্যাগুলো যখন একটার পর একটা তুলে ধরছেন, কি জবাব দেবেন? জবাব যারা থাকে, জবাব যারা দিতে পারেন, তারা সাধারণত ধৈর্য সহকারে শুনেন বিরোধী দলের বক্তব্য। তারপর সরকার পক্ষর পাল্লা যখন আসে, সরকার পক্ষ তখন পয়েন্ট ওয়াইজ সেখানে জবাব দেন। এইটা এই বক্তব্যটা এটা না, আপনি যা বলেছেন সেটা ঠিক না, সুন্দরভাবে বললেন, এবং এটা হলো নিয়ম বিধানসভার। কিন্তু আপনারা সরকার পক্ষ, এখন বিরোধী নেতা কথা বলছেন, তিনি জনগণের সমস্যা যেগুলো, যেই সমস্ত বিষয়গুলি দৃষ্টিতে এসেছে, এই সমস্যাগুলো একটার পর একটা তুলে ধরছেন। এত অধৈর্য কেন? এত অধৈর্য তো থাকা ঠিক না। ধৈর্য সহকারে শুনুন, তারপরে দরকার লাগলে আপনি আপনার কথা বলুন। বিধানসভায় তো আপনারও কথা বলার সুযোগ রয়েছে। না, কথা বলতে দেব না, বাধা তৈরি করলেন। এবং সেখানে গিয়ে তিনি যখন স্পিকারের উদ্দেশ্যে কথা বলতে চাইলেন, চট করে কোনো জাত নিয়ে এইভাবে কথা বলা যায়? যার যার কাছে তার জাতের একটা সম্মান আছে, সকল ধর্মের যেমন সম্মান আছে, সকল বর্ণের সম্মান আছে, সকলের ভাষার সম্মান আছে, এবং তার সঙ্গে সকলের খাদ্য, এটা নিয়ে কথা বলা যায় না। এটা যার যার তার এটা তার অধিকার, এটা তার সম্মান, এটা হলো গিয়ে তার যেটা সাংবিধানিক অধিকার। এবং সেখানে গিয়ে দেখা গেল চট করে একটা জাত ধরে, আপনি জাত কোন জাতের, এই ধরনের কথাবার্তা বললেন। এটা কি বোঝায়? এটা কিসের ইঙ্গিত করে? একটা জাতি গোষ্ঠীকে কি এভাবে বলা যায়? অপমানজনক কথা, অসম্মানজনক কথা, অসাংবিধানিক কথা, নিয়ম বহির্ভূত কথা, নীতি বহির্ভূত কথা, এটা কি বলা যায়? বলা যায় না। এটা তাহলে একটা জাতি এবং গোষ্ঠীকে অসম্মান করা, এটা বলা যায় না। আমরা লক্ষ্য করলাম, আমরা আশা করেছিলাম, যা শুনেছি বিরোধী দল নেতার সঙ্গে কালকে আমার কথা হচ্ছিল বিধানসভা নিয়ে, উনি বলেছেন, বললাম অধ্যক্ষ কি বলেছেন,
উনি এটা এক্সপ্যান্ড করলেন না। সাধারণত আমরাও দেখেছি, আমরা যখন সরকার পক্ষ কোনো বিষয় নিয়ে আমাদেরকে উত্তেজিত করত, এক দুইটা ওয়ার্ড যখন আমাদের মুখে দিয়ে বেরিয়ে যেত সাংবিধানিক, অথবা আমরা শাসক দল আমরা দেখেছি আমাদের স্পিকার সেটাকে এক্সপ্যান্ড করে দিতেন, মানে এটা সেখানে লেখা হবে না, এটা বাতিল করে দিতেন এবং মুছে দেওয়ার ব্যবস্থা করতেন সেখানে। এই যে কাজটা করতেন, কিন্তু আমরা লক্ষ্য করলাম কালকে সেটা হলো না। এটা কি? আমরা তো বিধানসভা নিয়ে রাস্তায় নামতে চাইনি, এবং আমরা তো কেন আজকে নেমেছি, আমরা দেখলাম যে বিরোধী পক্ষের কণ্ঠ রোধ করা হচ্ছে, কথা বলতে দিচ্ছেন না, এবং অনেক সময় তাদের উপর আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে এবং অঙ্গভঙ্গি এমনভাবে প্রকাশ করা হয় যেটা উচিত না এবং এটা বাঞ্ছনীয় না, এটা বিধানসভার নিয়ম বহির্ভূত। এই কারণেই আজকে আমরা রাস্তায় বেরিয়ে এটা প্রতিবাদ করলাম। আমরা আশা করব সরকারের যদি গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা থেকে থাকে, সরকার পক্ষে যিনি এই হাউজের নেতা, যিনি মুখ্যমন্ত্রী, তার দায়িত্ব এই যে বক্তব্য, এই বক্তব্যটাকে এক্সপান্স করা উচিত, এবং সঙ্গে যিনি এই আচরণটা করলেন এটা নিন্দা করা উচিত, এটা বলা উচিত। এবং আমরাও তো দেখেছি, বিধানসভায় ছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী তো কখনোই ওগুলোকে প্রশ্রয় দিতেন না। কোথাও যদি উত্তেজনাকর পরিবেশ হতেন, হাত নাড়িয়ে বলতেন চুপ থাকো, কারণ আমরা গণতন্ত্রের প্রতি বিশ্বাস ছিল, আস্থা ছিল, যে কারণে আমরা এটা করতাম। আসলে ঘটনাটা কি? যুক্তি নেই, কথা বলার সুযোগ নেই, বেলাইন করে দাও, মানে আসল কথাগুলো যাতে বিরোধীরা না তুলতে পারে, এগুলো যাতে জনগণের কাছে বার্তাটা না পৌঁছায়, এই দৃষ্টিভঙ্গিতে এই আচরণগুলো করা হয়। এবং আমরা বলবো যে এই জাতীয় আচরণের বিরুদ্ধে জনগণের সোচ্চার হওয়া উচিত, এবং যারা জনপ্রতিনিধি তাদের উচিত জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন, সংবিধানের নামে যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন এবং আইনের শাসনের নামে যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন, সেটা প্রতি সম্মান দেওয়া, মর্যাদা রক্ষা করা উচিত। কাদের উদ্দেশ্যে বলবো, বললে তো লাভ নেই, কারণ দেশটাই তো চলছে এই অবস্থা। আইনসভাতে যা বললেন তার উল্টোটা করেন, এমনকি বিচার ব্যবস্থার উপরও কোথাও কোথাও লক্ষ্য করা যায় প্রভাব তৈরি করছেন, এবং নানা ধরনের ঘটনা আমাদের দৃষ্টিতে আসছে। দেশের যে সাংবিধানিক যে সংগঠনগুলো, সিবিআই, ইডি, ইলেকশন কমিশন, কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন? মানুষের কোনো আস্থা আছে? এগুলো তো সাংবিধানিক, এই সমস্ত দেশের গঠন, মানে আমাদের দেশের সংবিধান অনুযায়ী এগুলো তৈরি করা হয়েছে। এই কাঠামোগুলোকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। কাজে বিজেপি যে ধ্বংসাত্মক রাজনীতি করছে, এই বিজেপি ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা আছে, আপনি কোন দল করবেন, কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, এবং এখানে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু প্রশ্নটা হলো, দেশটা তো সবার, এবং এই দেশে গণতন্ত্র যদি আক্রান্ত হয়, মানুষের অধিকার যদি আক্রান্ত হয়, কেউ যদি ভেবে থাকেন এটা কমিউনিস্টদের উপরে হয়েছে, আমার কি না, আপনি রেহাই পাবেন না। শুরু হয় কমিউনিস্টদের উপর দিয়ে, শেষটা হয় সাধারণ জনগণের উপর দিয়ে। আজকে ভারতবর্ষে এটাই আমরা দেখছি, কোন নাগরিক তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন? কোন নাগরিক যদি সেখানে কোনো প্রতিবাদ করতে যাচ্ছেন, তিনি আক্রান্ত হচ্ছেন, তিনি রক্তাক্ত হচ্ছেন। এমনকি শাসক দলের লোক তারাও সেখানে রেহাই পাচ্ছেন না। শাসক দলের ভিতরেও যদি কেউ এই ধরনের গণতন্ত্রের কথা বলে, তাদেরও রেহাই নেই। এটার নামই হল স্বৈরাচারী শাসন এবং ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি, এবং এরাই এমন জায়গায় চলে গেছে, এটা ভারতবর্ষে একটা নয়া ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে আজকে বিজেপি। এবং সেই দলেরই একজন মন্ত্রী হিসেবে যে আচরণ তিনি করেছেন, এই আচরণের জন্য আমরা এখান থেকে ধিক্কার জানাচ্ছি, এবং একটা জাত সম্পর্কে যা বলেছেন এটারও আমরা তীব্র নিন্দা করছি। এবং এখান থেকে আমরা বলবো যে এখনো সময় আছে জনগণের উদ্দেশ্যে কারো ভুল কথা অনেক সময় মুখে যদি বেফাস হয়ে থাকে, তাহলে ওনারই উচিত এটাকে সংশোধন করে নেওয়া। যিনি ভুল করেন তাকেই তো সংশোধন করে নেওয়া।
আজকেও তিনি পারতেন বলতে যে কালকে আমি যেটা বলেছি তার জন্য দুঃখিত, তিনি এটা বলতে পারেন। এবং এই ধরনের আচরণ হয় অনেক সময়, হলেও সেটা পরে যখন উপলব্ধি করেন, পরে নিজেই স্বীকার করে নেন। এটা মানুষের কাছে ভুল করে যখন একটা ভুল বার্তা যায়, সেই মানুষের সামনে নিজের ভুলটাকে নিজে স্বীকার করা, এতে তো সম্মান বাড়ে। এটা অসম্মানজনক না, এটা সম্মান বাড়ে। আর তা স্বীকার না করে, না আমি যা বলেছি এটাই ঠিক, এটাই চলবে, এইটা কি বলে নয়া ফেসিবাদী শক্তি। এই কারণে এই শব্দটা আমরা ব্যবহার করছি। এবং এই আচরণ মোটেই কাম্য না। এটা মানুষের জন্য, দেশের ভবিষ্যতের জন্য, রাজ্যের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। প্রতিটা নাগরিকের কাছে এটা একটা বিপজ্জনক শক্তি হিসেবে দাঁড়াচ্ছে। আমরা সাধারণ নাগরিকদের কাছে আবেদন জানাবো, এই বিপজ্জনক শক্তির বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার সংগ্রাম, ব্যক্তি স্বাধীনতা রক্ষার সংগ্রাম, আমার অধিকার, আমার সম্মান, আমার মর্যাদা, এটা রক্ষা করার সম্মান। আমি আবার নিজের সম্মান, অধিকার, মর্যাদা সম্পর্কে যতটুকু সচেতন থাকবো, প্রতিটা নাগরিককে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, ইজ্জত দেওয়া, এটা আমার কর্তব্য। এই জিনিসগুলো বিবেচনায় রেখে যদি সোচ্চার না হন, প্রতিবাদ না জানান, ধিক্কার না জানান, তাহলে স্বৈরাচারী শক্তি আরো তাদের বাড়ন্ত হবে এবং এর হাত থেকে কেউ রেহাই পাবেন না। যেই দিকে তারা যাচ্ছে, আমরা এই কারণেই আপনাদেরকে সচেতন করে তোলার জন্য, জানানোর জন্য, সব কথা সমানভাবে ছাপা হয় না, সব কথা সমানভাবে লেখা হয় না। যাই হোক, তবু আজকে আমরা দেখেছি সংবাদ মাধ্যমে এই বিষয়গুলি এসেছে এবং এটাকে অনুধাবন করে সকল নাগরিকদের এর প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এবং সঙ্গে শাসক দলের উদ্দেশ্যে আবেদন জানাবো যে মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষ মহোদয় তার এই আচরণের জন্য সেখানে যথাযথ নিয়ম অনুযায়ী, বিধানসভা নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন থাকবে বা অনুরোধ থাকবে। ধন্যবাদ। বন্ধুগণ, গণতন্ত্র হত্যা করে স্বৈরাচার কায়েমের যে প্রয়াস নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে, এই কথা বলে আজকের মতো আমাদের এই কর্মসূচি আমরা সমাপ্তি টানছি।